Talking and communication, what to expect and how to help. তো বাচ্চাদের এই যে কথা বলা, এই টডলার যে বয়সে 1.5 বছর থেকে শুরু করে 2.5-3 বছর ধরে বাচ্চারা অসংখ্য শব্দ শিখতে থাকে। এই সময় অনেক কথা বলতে চায়। তো এই সময়টাকে বলা হয় কি যে ওদের শব্দের বিস্ফোরণ ঘটতে থাকে এই সময়টাতে। তো আর এই সময়টাতে আরেকটা জিনিস হয় যে ওরা কিন্তু আমাদের ছোট ছোট নির্দেশনাগুলো বা আমরা কি বলতে চাই এগুলো কিন্তু বুঝতে পারে, আবার ওরা বলে, যেমন বাই বাই, দেখা হবে, বা সি ইউ লেটার, এই ধরনের কথা ওরা বলতে থাকে। আর ট্রেনটা নিয়ে আসো, আমরা ট্রেনটা দিয়ে খেলি, এই ধরনের যে নির্দেশনাগুলো আমরা দিই সেগুলো ওরা বুঝতে পারে। অবশ্যই ওগুলো খুব সহজ এবং ছোট ছোট নির্দেশনা হয়ে থাকে। জটিল কিছু অনুভূতি যেগুলো থাকে, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় ওরা, কিন্তু দেখা যায় যে ঠিক ওর মনের ভাবটা বা ওর যে অনুভূতিটা, ওর ইমোশনটা ও ঠিক মতো আসলে বাক্যে প্রকাশ করতে পারে না। সেটা হয় এই কারণে যে ওদের কালেকশনে তো আসলে অনেক শব্দ নেই, হয়তো এই শব্দটার সঙ্গে ওর পরিচয় নেই, কীভাবে সেটা প্রকাশ করবে। তো আর আমরা যারা ওই বাচ্চার সঙ্গে সবচাইতে বেশি সময় কাটাই, তাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় ওই বাচ্চাগুলোকে তাদের শব্দের ভাণ্ডার বৃদ্ধি করা, তাদের অনুভূতি প্রকাশ করতে পারার মতো যথেষ্ট শব্দ শেখা, বা আরেকজনের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয় সেগুলো শেখা নির্ভর করে। তা এখন এই যে ওদের কথা বলতে শেখা বা এই যে যোগাযোগ করতে শেখা, এই ক্ষেত্রে আমরা কীভাবে সাহায্য করতে পারি? আমরাই সবচেয়ে বেশি আসলে এই ক্ষেত্রে ওদেরকে সাহায্য করতে পারি। এই যে বললাম, যারা আমরা প্রাপ্তবয়স্করা ওর সঙ্গে থাকি, তাদের বিভিন্ন কথা, আমাদের ভঙ্গি, আমাদের নিজেদের অনুভূতির প্রকাশ, সব কিছুই কিন্তু বাচ্চাদেরকে শিখতে সাহায্য করে। আর আমরা যেভাবে করছি ও কিন্তু ঠিক সেইভাবেই শিখছে। এই যে আমরা কথা বলতে শেখাবো, এটা ঠিক টেক্সট বুকে যা লেখা আছে সেগুলো দেখে শেখানো ঠিক সেরকমটা না। তো এটা আমরা সবাই জানি যে আমরা যা করি, আমরা যা বলি, এগুলোই ওরা শেখে। আমরা ওদের সাথে কথা বলবো, যেটাকে সত্যিকার অর্থে ইন্টারাকশন বলা হয়। যে ওর দিকে তাকালাম না, ওর দিকে মনোযোগ দিলাম না, জাস্ট একটা উত্তর দিয়ে দিলাম, ঠিক সেরকম না। আমরা প্রকৃত অর্থেই যেটাকে বলে যে যোগাযোগ করা, ওর চোখের দিকে যাওয়া, বা ওকে সময় দিয়ে ওর সঙ্গে কথা বলা, আর ওর উত্তরের জন্য ওকে সময় দিয়ে অপেক্ষা করা। তো সেইভাবে আমরা আসলে ওদেরকে শেখাবো। যে আমরা তো কোনো টেক্সট বুক ফলো করব না, ফলো করারও দরকার নেই। যেটা আমরা করতে পারি যে আমরা ওদের যে পছন্দ, ওদের যে বিষয়ে আগ্রহ, সেগুলোর প্রতি আমরাও আগ্রহী হব, আমরাও মনোযোগ দেব। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে যখন আমরা বাচ্চাদের নিয়ে বাইরে যাই, ধরেন আমি আমার ব্যাকইয়ার্ডে গেলাম বাচ্চাকে নিয়ে, একটা প্রজাপতি উঠছে, উঠতে উঠতে প্রজাপতিটা হয়তো একটা ফুলে এসে বসলো, তখন যদি বাচ্চা তাকিয়ে থাকে, তখন হয়তো আমরা বলতে পারি যে মনে হচ্ছে যে প্রজাপতিটা উঠতে উঠতে একটু ক্লান্ত, তাই ফুলে বসে একটু বিশ্রাম নিচ্ছে, নাকি কিছু খাচ্ছে। তো তখন বাচ্চাকে সময় দেয়া যে ও কি ভাবছে, ও কি বলতে চাচ্ছে। আমি একটা আমার মতামত প্রকাশ করলাম, ও চাইবে ওর একটা মতামত প্রকাশ করতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে বললাম শব্দের সংগ্রহ তো আসলে অত থাকে না, তখন আমরা আসলে ওকে কিছু শব্দ দিয়ে সাহায্য করতে পারি, যেটা বলতে পারি যে হ্যাঁ, এভাবে বসে শুধু বিশ্রাম নিচ্ছে আমার মনে হয় না, ও মনে হয় কিছু খাচ্ছে। তো তখন ওকে বলা যে প্রজাপতি কি খায়, প্রজাপতি ফুল থেকে নেকটার নেয়, কিভাবে নেয়, এইভাবে নেয়। এইভাবে বললে আসলে ওর যে শব্দের যে ভাণ্ডার, সেটা বাড়তে থাকে। এই যে আমরা ওর উত্তরের জন্য বা ওর মনোভাব প্রকাশ করার জন্যে
আমরা যে সময় দিচ্ছি ওকে, এটাই কিন্তু ওর শিক্ষা হচ্ছে, এটাই ও শিখছে যে হ্যাঁ, অন্যের মতামত প্রকাশেও সময় দিতে হবে, বা যখন আমরা এই সময়টা ওকে দিব ও জিনিসটা নিয়ে ভাববে, শব্দ খুঁজে বেড়াবে, নতুন শব্দ শেখার আগ্রহ দেখাবে। ও যদি একটা ভিন্নভাবে বলে যে না, প্রজাপতিটা ক্লান্ত না, প্রজাপতি এমনি বসেছে, এক্ষুনি উড়ে যাবে, ও অতটা ক্লান্ত নয় বা ও কিছু খাচ্ছে না, তখন আমরা যে প্রতিক্রিয়াটা করতে পারি যে ওর যে মতামত সেটাকে গুরুত্ব দিয়ে, বা আমি যে শুনেছি মনোযোগ দিয়ে, এটা ওকে জানানোর জন্য বলতে পারি, ও তুমি তাই ভাবছো, তাহলে হয়তো ঠিক, তুমি ঠিকই বলেছ, প্রজাপতিটা আসলে ক্লান্ত নয়, এক্ষুনি সে উড়ে যাবে। তো এই যে এইভাবে যে আমরা বাক্যের বিনিময় করি, এই থেকে কিন্তু ওর সংগ্রহগুলো বাড়তে থাকে। আর যেটা হয় যে আমরা যেভাবে বাক্যটা তৈরি করি, সেই জিনিসটা ওর মধ্যেও গেঁথে যায়। ও ঠিক পরবর্তী সময়ে দেখা যায় যে এই শব্দগুলোর ব্যবহার করতে শিখে এই ধরনের পরিস্থিতিতে। এই যে শিশুদের এই পিরিয়ডটা, এই সময়টাতে আমরা দেখি যে বাচ্চারা আসলে খুব ওদের শারীরিক ভাষা এগুলো ব্যবহার অনেক বেশি হয়। এটার কারণও সেই একই, কারণ ওদের শব্দের ভাণ্ডার কম, ওদের অনুভূতি প্রকাশ করার জন্যে যে পরিমাণ ভাষা বা যেভাবে বাক্য তৈরি করার কথা, সেটা আসলে এই বয়সে অনেক সময় বাচ্চাদের হয় না, কারণ অত সংগ্রহ তো ওর মধ্যে নাই। তো যার কারণে হয় দেখা যায় যে ও শারীরিক ভাষা ব্যবহার করতে থাকে। এই যে শারীরিক ভাষা কিভাবে ব্যবহার করে, শারীরিক ভাষা ব্যবহার করে আমরা দেখতে পাই যে মাঝে মাঝে হয়তো আমার শাড়ির আঁচল ধরে টানছে, অথবা কাপড় ধরে টানছে, অথবা হাতের একটা আঙুল ধরে টানছে, কিছু একটা বলতে চাইছে। তো যখন ওরা এরকম করতে থাকে, তখন আমরা ওদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি। আমরা আমাদের শব্দগুলো ব্যবহার করে আমরা বলতে পারি যে তুমি কি ক্লান্ত, তুমি চাইছো যে এখান থেকে চলে যেতে, অথবা তুমি কি চাইছো যে আমি তোমাকে কোলে তুলে নেই, এই ধরনের কথাবার্তা। তো এগুলো যখন আমরা বলি, তখন ও বুঝতে পারে যে পরবর্তীতে ওর যদি ইচ্ছে হয় না হাঁটতে, তখন ওর মুখে শব্দ ব্যবহার করেই আমাদেরকে বলবে যে ও কী চায়। খাবার টেবিলে যেমন ও হয়তো কোনো একটা কিছু নিতে চাইছে, কোনো একটা খাবার বা পানিটা চাইছে, তখন যেটা আমরা বলতে পারি যে ও তুমি কি ওই জিনিসটা খেতে চাইছো, ওটা খেতে তোমার ইচ্ছে করছে, আমাকে বলো, আমি সেটা দিচ্ছি তোমাকে। তো এটা যখন আমরা বলবো, তখন পরবর্তীতে দেখা যাবে যে ও যখন আসলে এইরকম একটা জিনিস চাইবে, তখন ও অনুরোধ করেই বলবে যে আমার ওই জিনিসটা খেতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে ওটা দেবে। তো এইভাবে ওরা আসলে বাক্য তৈরি করতে শিখে আমাদের মাধ্যমে, আমাদের সাহায্যে। কারণ এই যে সময়ে, এই যে টডলার যে বয়স, এই সময়টা কিন্তু একটা দারুণ সময় ওদেরকে এইভাবে কথা বলতে শেখানো। এই শারীরিক ভাষা ও অনুভূতি, এই সবগুলোকে কিভাবে মিলিয়ে ভাষায় ব্যক্ত করা যায়, সেই জিনিসটা ও শিখতে পারে যখন আমরা এইভাবে ওর সঙ্গে বাক্যের বিনিময় করি। তো ও একটা খেলনা দিয়ে খেলছে, খেলনাটা ভেঙে গিয়েছে, খেলনাটা যদি ও দেখাতে নিয়ে আসলো আমাদেরকে, তখন আমরা বলতে পারি, আহা, আমি খুবই দুঃখিত যে তোমার খেলনাটা ভেঙে গিয়েছে, তো আমাকে দেখানোর জন্য ধন্যবাদ, আমি দেখি আমি এই খেলনাটা ঠিক করতে পারি কিনা, ফিক্স করতে পারি কিনা। তো আমরা যদি এইভাবে ওদের সাথে কথা বলি, তখন হয় কি, ও এই যে দুঃখিত হওয়া, যে এই যে সরি বলা, যে আমি আমার অনুভূতিটা প্রকাশ করলাম ওর কাছে, আর যেটা হলো যে অনুভূতির যে প্রকাশ, এই যে দুঃখিত হওয়ার যে অনুভূতিটা, এইটা কিন্তু ওর জানা হয়ে গেল। এরপরে কখনোই এরকম ঘটনা ঘটলে বা ও তখন এই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবে। এই যে বিশেষ বিশেষ খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আসে, তখন তো আমরা এইভাবে কথা বলবোই। এছাড়া কিছু টিপস যেটাকে বলে, যে কিছু জিনিস আমরা করতে পারি আমাদের বাচ্চাদের সাথে, যেগুলো করলে আসলে ওদের শব্দের সংগ্রহ বাড়ে, ওদের বাক্য তৈরি করতে সহজ হয় তখন ওদের, আর ওরা অনুভূতিগুলোকে ওদের শারীরিক ভাষার পরিবর্তে ওরা শব্দ ব্যবহার করতে শেখে। প্রথমটা আমি বলবো যে বই পড়া। বইয়ের মধ্যে সুন্দর সুন্দর ছবি থাকে বাচ্চাদের বইয়ে,
যখন আমরা পাতা উল্টিয়ে সেই সমস্ত ছবি দেখতে থাকি, সেই ছবিগুলো সম্পর্কে ওদেরকে মন্তব্য করতে বলা, আর ওই ছবিগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে এইটা ওদেরকে বলা, ওদেরটা শোনা, আমাদেরটা বলা। আমরা যেটা বলি তাতে হয় কি, আমরা তো আসলে জানি কি শব্দ ব্যবহার করে ওই ছবিগুলোর বর্ণনা করতে হবে, তখন ওই শব্দগুলো ও পরবর্তীতে ব্যবহার করতে পারবে। ইন্টারঅ্যাকশনটা বই পড়ার সময় অনেক ভালো হয়। কেন ভালো হয়? যেমন আমরা একটা গল্প পড়ছি, হয়তো গল্প পড়তে পড়তে সেই গল্পের এরপরে কি হবে জিজ্ঞেস করতে পারি, আমি আমার মত দিতে পারি, ওকে ওর মত দেওয়ার জন্য বলতে পারি, এবং এই মত দেওয়ার সময় আমরা মনোযোগী হয়ে শুনব এবং ওর মতামতটাকে গুরুত্ব দিব। তাহলে ওর শব্দ শেখার আগ্রহ আরও বেড়ে যাবে। কবিতা বা ছড়ার বই পড়ি, আর যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটার সঙ্গে মেলানো, রাইম করে এরকম আরেকটা শব্দ খুঁজে বেড়ায়। বাচ্চাকে জিজ্ঞেস করতে পারি, যখন ও খুঁজে না পায় তখন আমরা ওকে সাহায্য করতে পারি, কিছু তোমার কি মনে হয় যে এই শব্দটা যাচ্ছে, এই শব্দটা যাচ্ছে। তো বিভিন্ন যে রাইমিং শব্দগুলো আছে এগুলো ওর কানে কিন্তু যাচ্ছে, যখনই আমি উচ্চারণ করছি তখনই ওর কানে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু ও বেছে নিবে যে না এটা যাচ্ছে। তো এতে কি হয়, ওর লার্নিংটা হয়ে যায়, আর ওর শব্দ, ওর যে কালেকশনে যে শব্দ সেগুলোও বাড়তে থাকে। আমরা গান গাইতে পারি ওদের সঙ্গে। গান গাইতে গেলে বিভিন্ন গানে কিন্তু বিভিন্ন ধরনের অনুভূতির প্রকাশ হয়, নতুন নতুন শব্দ থাকে গানে। আর গান শেখাটা, গান মনে রাখাটা বাচ্চাদের জন্য খুব সহজ হয় যদি আমরা বল দিয়ে খেলতে থাকি। বলতে পারি যে বলটা ঠেলে আমার দিকে দাও, অথবা পুশ করো। এই যে পুশ করতে বললাম, এটা একটা শব্দ, ও কিন্তু শিখলো যে পুশটা কি, এটা বলটাকে ঠেলতে হবে অথবা গাড়িটাকে পুশ করতে হবে। এইভাবে যদি আমরা ওদের সাথে খেলি, আর ও যখন বলটা আমার দিকে ঠেলে দেয়, পুশ করে, তখন আমরা বলতে পারি যে ও তুমি গাড়িটা আমার দিকে পুশ করে দিলে বা আমার দিকে ঠেলে দিলে। তো এইখানে কিন্তু একটা নতুন শব্দ শিখে গেল। অথবা বলতে পারি যে তুমি বলটা আমার দিকে ছুঁড়ে মারাতে আমি বলটা পেলাম, অথবা আমি বলটা ক্যাচ করলাম। তো এইভাবে যদি আমরা ওদের সাথে কথা বলি খেলার সময়, তাহলে কিন্তু ওর শব্দ সংগ্রহগুলো এমনিতেই বাড়তে থাকে, কারণ ও বুঝে যে ছুঁড়ে মারাটা কি, আর লুফে নেওয়াটা বা ক্যাচ নেওয়াটা কি, আর কোন দিকে মারা হলো, আমার দিকে মারা হলো, তুমি আমার দিকে ছুঁড়ে মারলে, এই কারণে আমি বলটা ধরতে পারলাম। এখানে কিন্তু অনেকগুলো জিনিস ওর শেখার মধ্যে চলে আসে। হয়তো কোথাও বাইরে যাচ্ছি, ওকে একটা অপশন দিতে পারি, কোন জুতোটা তোমার পছন্দ, তুমি কি নীল জুতোটা পরতে চাও নাকি লালটা পরতে চাও, অথবা তোমার জ্যাকেট তুমি কোনটা পরতে চাও, তুমি কি ইয়েলো বা হলুদটা পরতে চাও নাকি ব্লু রঙেরটা পরতে চাও। তো আমরা যখন এইভাবে কথা বলি, ও কিন্তু রং সম্পর্কে ওর একটা ধারণা হয়ে যায়। আর এই যে আমরা ওকে সুযোগ দিলাম যে ওর অনুভূতি বা ওর মতামতটাকে গুরুত্ব দিলাম, এই জিনিসটাও ও বুঝতে পারে। যখন অন্যের বেলায় এটা করতে হবে, তখন ঠিক এভাবেই ও আরেকজনকে রেসপেক্ট করে বা সম্মান করেই জিনিসগুলো করবে। ওদের কাছে আসলে গ্রামার কি জিনিস, বা কাল, যেটাকে বলে যে স্থান কাল, বা এটা সময় কিভাবে কথা বলতে হবে, এখানে ক্রিয়া বা হয়তো ওর শব্দে বা ওর বাক্যে আসে না, তখন সেই ক্ষেত্রে আমরা আসলে বাক্যটাকে সঠিকভাবে বলতে পারি। তাহলে এই শব্দটাও যখন শুনে ও বুঝতে পারে যে আমি যে শব্দটা বলছি এভাবেই আসলে বলতে হয়। ওর কিন্তু ওর অজান্তেই ও কিন্তু এই যে সময়, কাল, স্থান এগুলো সম্পর্কেও ধারণা হতে থাকে। যারা আমাদের সমস্ত কথা যে সবসময় বুঝতে পারে তা না। ওই যে বললাম যে ওরা তো আসলে শিখছে, তাই না? এগুলো তো এমন না যে ওর মাথার মধ্যে অলরেডি রেকর্ড করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু বলি যেগুলো ওদের কাছে আসলে অনেক কঠিন বলে মনে হয়। ও আসলে বুঝতেই পারে না যে আমরা কী বোঝাতে চাইছি। আমার একটা দীর্ঘ বাক্য থেকে হয়তো আসলে বুঝতেই পারছে না আমি কি বলতে চাচ্ছি। এটার একটা উদাহরণ দিয়ে বলি, সেটা কেমন, যেমন খেলার শেষে তুমি তোমার খেলনা গুছিয়ে রাখবে। এখন এই যে গুছিয়ে রাখা, এটা কিভাবে, কি হবে, কি করলে সেটা সঠিক হবে, হয়তো বাচ্চা বুঝতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আমরা
আমাদের বড় বাক্যগুলিকে ছোট ছোট বাক্যে বলতে পারি। যেমন বলতে পারি যে তোমার খেলা শেষ, তোমার খেলনা বাক্সটা এনে বলতে পারি যে এই বক্সে ভেতরে রাখো। এই যে খেলনাটা বাক্সের ভেতরে রাখলে গোছানো হয়, পরবর্তীতে আমরা যখন বলবো যে তোমার খেলনা গুছিয়ে রাখো, তখন কিন্তু ও বুঝতে পারবে যে গুছিয়ে রাখার মানেটা কি। আর আরেকটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন শব্দগুলো একই শব্দ একই সময়ে একই ঘটনার জন্য ব্যবহার করি। তা না হলে বাচ্চারা আসলে কনফিউজড হয়ে যায়, যে বুঝতে পারে না আসলে যে এখন যদি আমি একটা বলি আবার পরে আরেকটা বলি, তাহলে এটা ওদের মধ্যে, এই বয়সের বাচ্চাদের মধ্যে আসলে একটা দ্বিধা তৈরি করে, একটা কনফিউশন তৈরি করে যে কোন শব্দটা আসলে ও ব্যবহার করবে। তো সেই ক্ষেত্রে যেমন বলা যায় যে আমরা বলি না যে ঘুমোতে যাও, তুমি পাজামা পরে ঘুমোতে যাও। তো সবসময়ই যখন আমরা চাইবো যে ও রাতে পোশাক পরে ঘুমাক, তখন আমরা ওই পাজামা শব্দটাই ব্যবহার করব। তাহলে হয় কি, ও আর কনফিউজড হয় না যে এটার আরেকটা নাম আছে, সেটা কি। সেটা অবশ্যই ওর হবে যখন ও এই টডলার থেকে প্রি স্কুল থেকে স্কুল, তারপরও যখন বাড়তে থাকবে, ওর শব্দের সংগ্রহ বাড়তে থাকবে, সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শব্দ আমরা ব্যবহার করব আস্তে আস্তে। কিন্তু এই সময়টাতে আমরা চাইব যে একই শব্দ ব্যবহার করতে, আমরা আমাদের বাক্যগুলিকে যত সহজভাবে ওদেরকে বলতে পারি, এই টডলার স্টেজে ওদের শেখাও তত সহজ হয়। আমরা যখন একটা বড় সেন্টেন্স তৈরি করি, এটাকে একটু ভাগ করে বললে বাচ্চার পক্ষে, ওই বয়সে টডলারের পক্ষে বুঝতে পারাটা সহজ হয়। আর যখনই বুঝতে পারাটা সহজ হয়, ওটা ওর শেখাও সহজ হয়। তো আজকে আমরা এই যে টডলার, এই বয়সের বাচ্চাদের সাথে কিভাবে যোগাযোগ করব, কিভাবে ওদের শব্দ ভাণ্ডারকে আমরা বাড়াতে পারবো, কিভাবে বাক্য তৈরি করতে ওদেরকে শেখাবো খুব সহজভাবে, যাতে বাচ্চা কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, যাতে বাচ্চা স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো আয়ত্ত করে নেয়। এই সম্পর্কে আরও অনেক আলোচনা আর অনেক অনেক ভালো আর্টিকেলস আছে, আপনারা আমি আমার ডেসক্রিপশন বক্সে সংযুক্ত করে দেব। আমি আশা করি আপনারা ওই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে আরও অনেক বেশি জানতে পারবেন। তো ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।